সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ, বিবিএস পাস শ্রেণীর ছাত্রীদের আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের বিষয় ব্যবসা যোগাযোগ, কোড 122603, ব্যবস্থাপনা চতুর্থ পত্র। প্রিয় ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা প্রতিবেদন পড়ছি। তোমাদের বইয়ের যে চ্যাপ্টারটা প্রতিবেদন লিখন নামে আছে, সেই প্রতিবেদন লিখন শিখছি আমরা এখন। প্রতিবেদন কি আমরা জেনেছি, এর বৈশিষ্ট্যগুলোকে জেনেছি। আজকে আমরা সেই চ্যাপ্টারের যে আসল বক্তব্য, যে প্রতিবেদন লিখন, এই প্রতিবেদনটা আমরা কিভাবে লিখব সেটা নিয়ে আজকে আমরা শুরু করছি। আজকে যে প্রশ্নটা পড়ব সেটা হচ্ছে প্রতিবেদন প্রণয়নের নীতিমালা বা বিবেচ্য বিষয়। আমরা প্রণয়ন যখনই করি সেটা লিখার মাধ্যমে প্রতিবেদনটা আসলে প্রণয়ন করা হয়। প্রতিবেদন কখনো মৌখিকভাবে কিছু না বা মৌখিক কোনো ব্যাপার না, এটা সবসময় কোনো একটা বিষয় সম্পর্কিত একটা বিবৃতি, একটা তথ্যবহুল একটা বিবৃতি, যেখানে কিছু তথ্যাবলীর সুশৃঙ্খল একটা উপস্থাপনা থাকে। তাহলে কোনো বিষয়ের সুশৃঙ্খল উপস্থাপনা আমরা অবশ্যই বিবৃতিমূলক করতে গেলে সেটা লিখিতই হবে, এবং লিখিত হলেই সেটা প্রতিবেদন হবে। তাহলে আজকে আমি যে প্রশ্নটা পড়ছি সেই প্রশ্নের পয়েন্টগুলো আমি বোর্ডে লিখেছি, তোমরা একটু স্ক্রিনে দেখো, বোর্ডে দেখতে পাবে। প্রশ্নটা হচ্ছে প্রতিবেদন প্রণয়নের নীতিমালা। আমরা কিভাবে প্রণয়ন করব, কিভাবে লিখব, কিভাবে উপস্থাপন করব, কিভাবে সাজাবো, হ্যাঁ, সেটাই হচ্ছে প্রণয়ন। বেশ কয়েকটা পয়েন্ট আছে এখানে, প্রায় 25টা পয়েন্ট। এটা কিন্তু তোমাদের বড় প্রশ্নেও আসে না, এবং ছোট প্রশ্ন 1-2 প্রশ্নে 1-4 প্রশ্ন থাকতে পারে। মাঝখান থেকে কোনো একটা পয়েন্ট তুলে দিতে পারে, যেমন প্রতিবেদন প্রণয়নের নিরপেক্ষতা বলতে কী বুঝো, হ্যাঁ, বা প্রতিবেদন প্রণয়নের নিরপেক্ষতা নির্ভরযোগ্য একটি অংশ, বা নিরপেক্ষতাই হচ্ছে প্রতিবেদনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এরকম কিছু প্রশ্ন তোমার ঘুরানো থাকতে পারে। আর এছাড়া সংক্ষিপ্ততা বা সম্পূর্ণতার প্রয়োজন কেন একটি প্রতিবেদনে, হ্যাঁ, বা প্রতিবেদন প্রণয়নের পূর্ব পরিকল্পনাকে কোন হিসাবে গ্রহণযোগ্যতা পায়, পূর্ব পরিকল্পনা গ্রহণযোগ্যতা কেন, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন তোমার আসতে পারে। এই পয়েন্টগুলো জানার বিষয়টা সেজন্য গুরুত্বপূর্ণ। আর এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, আমরা অবশ্যই প্রত্যেকটা পয়েন্টকে মাথায় রেখে একটা প্রতিবেদন প্রণয়ন করব। আমরা কোনো পয়েন্টকে ফেলে রেখে প্রতিবেদন তৈরি কিন্তু কখনোই করতে পারবো না। যখনই তুমি একজন কোম্পানির সচিব হবে, বা তুমি একজন সাংবাদিক যদি হও, তখনই তোমাকে কোনো একটা প্রতিবেদন রচনা করে সেটা উপস্থাপন করতে হবে। সেটা কোনো পত্রিকায় হোক অথবা কোনো বই আকারে হোক। আর যদি কোম্পানিতে চাকরি করো তোমরা, ভবিষ্যতে কোম্পানির সচিব হিসাবে তোমাকে অবশ্যই এগুলো তৈরি করতে হবে। এবং আমরা যখনই প্রতিবেদন তৈরি করব, তখন এই প্রত্যেকটা পয়েন্টকে মাথায় রেখে আমাকে প্রতিবেদনটা তৈরি করতে হবে। কিছু কিছু পয়েন্ট হয়তো তোমার তৈরি করার সময় এমনিতে চলে আসবে, কিন্তু যদি আজকে আমরা জানি, তখন এমনিতে এটা মাথার ভেতরে থাকবে এবং থেকেই তুমি রচনা করবা। তাহলে 10 নম্বরের প্রশ্নের জন্য এটা আমরা পড়ছি তা না, আমাদের 1 নম্বরের প্রশ্ন বলো, 4 নম্বরের প্রশ্ন বলো, অথবা 10 নম্বরের পুরো পূর্ণাঙ্গ একটা প্রশ্নের জন্য এটা থাকতে পারে। আর সাথে আমরা আজকে শিখছি কীভাবে আমরা প্রতিবেদনকে রচনা করব। 1 নম্বর, উদ্দেশ্যের পরিস্ফুটন। আমরা যে প্রতিবেদনটা করব সেখানে একটা একদম পরিষ্কার উদ্দেশ্যটা কী করতে হবে, ফুটিয়ে তুলতে হবে। এটাকে আমরা ক্রিস্টালাইজিং বলতে পারি। এবং ক্রিস্টাল যেরকম স্বচ্ছ একটা বিষয়, ক্রিস্টাল, ঠিক ক্রিস্টালাইজিং অফ অবজেক্টিভস। আমরা অবজেক্টটাকে ঠিক সেভাবে ক্রিস্টালের মতো করে একদম স্বচ্ছভাবে ফুটিয়ে তুলব। আমাদের মেইন উদ্দেশ্য কি প্রতিবেদনের, সেটা যেন প্রতিবেদনটা পড়েই, প্রতিবেদনের চোখ বুলেই একজনকেও
বুঝে নিতে পারে, আমাদের সারাংশ দেখেই যেন বুঝতে পারে কী উদ্দেশ্যে এই প্রতিবেদনটা রচিত হয়েছে। এরপরে এসছে যেমন সুনির্দিষ্ট কাঠামো অনুসরণ। যে অনুসরণের ব্যাপারটা কেন আসছে, আমরা প্রত্যেকটা প্রতিবেদনের জন্য একটা আকর্ষণীয়তা বা একটা ফলপ্রদতা একটা ব্যাপার থাকে, যেটা বেশি প্রতিবেদনকে কাছে টানবে। এখন আমরা দেখি যে যখনই প্রতিবেদন পাঠকের মনে একটা আবেদনের সৃষ্টি করতে পারে, তখনই সেই প্রতিবেদনটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। এবং সুনির্দিষ্ট কাঠামো যখন থাকে, তখন কিন্তু যে কোনো পাঠক সেই কাঠামো মাফিক চোখ বুলিয়ে বুলিয়ে আস্তে আস্তে প্রতিবেদনের একেবারে গভীরে পৌঁছে যায়। তাহলে শিরোনাম কী হলো, প্রাপকের নাম, বিষয়বস্তু, স্বাক্ষর, হ্যাঁ, এগুলি প্রত্যেকটা বিষয় বা কোন বিষয়ের উপর রচিত, হ্যাঁ, বিষয় সংক্ষেপ, এগুলো আমাদের সুনির্দিষ্ট কাঠামো অনুযায়ী একটি একটি করে আমার প্রতিবেদনকে সংযোজন করে করে প্রতিবেদনকে পূর্ণাঙ্গ করে তুলব। তারপরে এসছে বক্তব্যের বাস্তবতা। আমরা জানি যে বিষয় নিয়ে আমরা করছি সেই বিষয়ে এমন কিছু বক্তব্য আমাদের কাছে আসতে পারে, হ্যাঁ, যেগুলো হয়তো অলীক, অবিশ্বাস্য বা অবাস্তব কোনো ঘটনাও কোনো উপস্থাপক বা কোনো তথ্য যিনি প্রেরণ করছেন আমাদের কাছে, তিনি এমন কিছু বক্তব্য আমাদের দিতেও পারেন, বা কুসংস্কারাচ্ছন্ন কিছু বক্তব্য আমাদের কাছে আসতেও পারে। কিন্তু আমি বা তুমি, আমরা যারা সেই বক্তব্যকে সামনে রেখে বা বিভিন্ন তথ্যাবলী যেগুলো আমরা পেয়েছি সেগুলোকে সামনে রেখে প্রতিবেদনটা তৈরি করব, আমরা অবশ্যই দেখব সেই বক্তব্যের বিষয়টা বা কতটুকু বাস্তব সম্পন্ন হচ্ছে। আমরা হয়তো তুমি কোনো একটা বাজার প্রতিবেদনে গেলা, তোমাকে কোনো একজন বাজারি বা দোকানি তোমাকে বললো কি, হ্যাঁ এখানে একটা ভূতের আগমন হয়, এসে একটা বাজার তছনছ করে দিয়ে চলে যায়, হ্যাঁ এক রাতে সব পচে গেল, বা এরকম কিছু হলো, হ্যাঁ আলাদা কুসংস্কারে যারা আচ্ছন্ন থাকে ওরা কিন্তু এরকম অনেক কথা তোমাকে বলবে। তুমি যখন বাস্তব ভিত্তিতে একটা জিনিস তৈরি করবা, তখন তুমি অবশ্যই বুঝবে যে না, বাজার পচে যাওয়ার সাথে ভূতের কোনো সম্পর্ক নাই, বা তখন তুমি এই জিনিসটাকে খুব গুরুত্ব না দিয়ে হয়তো হালকা করে তুমি এটা প্রকাশ করতে পারো, কারণ তাদের পারসেপশনটাকে তুমি প্রকাশ করতে পারো। কিন্তু এই বলে এটাই যে একমাত্র কি তথ্য, এটার উপরই নির্ভর করে কোনো সুপারিশ বা কোনো তথ্যের ভিত্তি তুমি রচনা করতে পারো না। ঠিক এই জন্যে বক্তব্যের একটা বাস্তবতা থাকতে পারে। এরপরে এসছে পূর্ব পরিকল্পনা। প্রতিবেদন তৈরির কাজ শুরু করার পূর্বেই তার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদেরকে প্রতিবেদনটার সব কিছু গুছিয়ে নিতে হবে। এর কাঠামো কীরকম হবে, এর বিষয়বস্তু কীরকম হবে, পদ্ধতি কীরকম হবে, এগুলো প্রত্যেকটা জিনিস আগে থেকে চিন্তা করে আমাদের গুছিয়ে নিতে হবে। এরপরে আমি কিন্তু একটা একটা করে বলে যাচ্ছি, তোমাদের এখানে যে গুলো আছে পয়েন্ট, সেগুলোতে এখন আমি 4 শেষ করেছি। 5 নাম্বার যেমন সংক্ষিপ্ততা ও সম্পূর্ণতা। আমরা জানি আমি প্রত্যেকটা জিনিস এত ইলাবোরেটলি বলবো না, তাহলে আজকে আমি 1 ঘন্টাও আমার ভিডিওটা শেষ করতে পারবো না। যেগুলো তোমাদের সাথে এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি বৈশিষ্ট্য দিয়ে, সেগুলোর সাথে যেটা মিল আছে সেটাতে আমি খুব একটা আজকে আলোচনা করব না। তোমরা আগের ভিডিওটা ভালো করে শুনে নেবে। তাহলে সংক্ষিপ্ততা আমরা গত ভিডিওতে আলোচনা করেছি, যেখানে ছিল প্রতিবেদনের বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রতিবেদন অবশ্যই আমরা যত বিষয় পাবো, যে বিষয়ের উপর যত তথ্যই পাবো, প্রত্যেকটা তথ্যকে সুন্দর করে সংক্ষিপ্ত করে এবং সম্পূর্ণভাবে উপস্থাপন করব। তারপরে এসছে যুক্তিযুক্ত ও নির্ভুল উপস্থাপনা। নির্ভুল উপস্থাপনা অবশ্যই লাগবে। আমি ভুল ভ্রান্তি নিয়ে একটা প্রতিবেদন যদি রচনা করি, যারা এই প্রতিবেদন নিয়ে কাজ করবে, সিদ্ধান্ত গ্রহণ করবে, তাদের সিদ্ধান্তটাকে একটা সঠিক নির্ভরযোগ্য সিদ্ধান্ত হিসেবে আনতে পারবে না। তারপর এসছে নিরপেক্ষতা। আমরা যারা প্রতিবেদন তৈরি করছি তাদেরকে অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে প্রতিবেদনটা তৈরি করতে হবে। প্রতিবেদনে কোনো পক্ষপাত থাকবে না, এটা পক্ষপাতহীন হবে এবং সত্য এবং বাস্তব ভিত্তিক নিয়ে একটা বাস্তব নির্ভর বা একটা প্রতিবেদনই হওয়া প্রয়োজন। এরপর এসছে নির্ভরতা। নির্ভরযোগ্য যে তথ্যাবলীগুলি নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করছি বা সিদ্ধান্ত বা কার্যক্রমগুলোতে আমরা যাচ্ছি, তা অবশ্যই খুব সর্বাপেক্ষা উত্তম সিদ্ধান্ত এবং কর্মসূচি বলে আমরা সবসময় ধরে নেব। এই জন্যে প্রতিবেদনের
উপস্থাপিত ঘটনা বা বক্তব্যাবলী অবশ্যই নির্ভরযোগ্য একটা সূত্র হতে আমাদের গ্রহণ করা উচিত। তারপর যেমন সময়ানুগ, প্রতিবেদনকে অবশ্যই সময়ের সাথে সাথে আমাদের চলা উচিত। আমি প্রতিবেদন তৈরি করব যে কাজের জন্য, সে কাজ যদি হয়ে যায়, সে সিদ্ধান্ত যদি হয়ে যায়, তখন আমার প্রতিবেদন তৈরি করে লাভ নাই। এই জন্য প্রতিবেদনকে অবশ্যই টাইমলিনেস একটা মাথায় রেখে আমাদের প্রতিবেদনটা তৈরি করা উচিত। তারপর সমরূপ ভাষার ব্যবহার, এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। কাল ও পুরুষের ব্যবহার আলোচনা করেছি। তারপর 12 যেটা আবেগ নিয়ন্ত্রণ, হ্যাঁ, সেটাও আলোচনা করেছি। আমরা প্রতিবেদন যখন তৈরি করব, আমরা অবশ্যই ব্যক্তিগত কোনো ভাবাবেগ রাখবো না, সেকে নিয়ন্ত্রণ করে আমাদেরকে কি করতে হবে, প্রতিবেদন তৈরি করতে হবে। আমরা আবেগতাড়িত হয়ে বা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের মতাদর্শের প্রতি দুর্বলতা প্রদর্শন করে আমরা কখনোই প্রতিবেদনটা তৈরি করব না। যিনি প্রতিবেদন তৈরি করে তার উপর কিন্তু কিছু মৌলিক কিছু গুরু দায়িত্ব থাকে, যেটা আমরা নৈতিকতা, ইথিক্স নিয়ে পড়েছি, অনেক ইথিক্স নিয়ে পড়েছি, ভ্যালুস নিয়ে পড়েছি। বিশেষ করে ইথিক্স এবং ভ্যালুসগুলো এই আবেগের ব্যাপারে খুব বেশি কাজ করে, 12 নম্বর পয়েন্ট। এরপরে এসছে সহজবোধ্যতা, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে খুব বেশি করার দরকার নাই। তারপরে একটু বলি যে সহজ সাবলীল ভাষা আমাদের প্রতিবেদনটা তৈরি করা উচিত। কোনো দ্ব্যর্থবোধক বা বহু অর্থবিশিষ্ট শব্দ, টেকনিক্যাল ভাষাগুলো যথাসম্ভব পরিহার করাই ভালো। কারণ আমাদের যারা পাঠক তারা জ্ঞানে বা সামাজিক মর্যাদায় একই স্ট্যাটাসের না, তাহলে যাদের জন্য আমরা প্রতিবেদন তৈরি করছি যদি ওরকম হয় যে মাস কমিউনিকেশন, তখন অবশ্যই আমাদেরকে কী করতে হবে, সহজবোধ্য তার উপরে একটা গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। এরপরে এসছে পরিচ্ছন্নতা। হ্যাঁ, আমরা জানি পরিচ্ছন্নতা, আমরা যখন কোনো কিছু লিখি অবশ্যই পরিচ্ছন্ন করে লিখতে হবে, সেটা কাটা ছিঁড়া করে, হ্যাঁ, বারবার যদি সেটাকে আমরা তৈরি করি সেটা অবশ্যই গ্রহণযোগ্য না। আর আজকাল তো কাটাছিড়ার কোনো ব্যাপারই না, এবং আজকাল আমরা সবসময় মুদ্রণ করি, হ্যাঁ, প্রেসগুলোতে আধুনিক প্রেস মুদ্রণ ব্যবস্থা থাকে, হ্যাঁ, সেগুলোতে আমরা অবশ্যই কি করব, অঙ্গসজ্জা, তারপরে বাধাই, লিখন, মুদ্রণ, এগুলোকে খুব সুন্দর করে যে যত আকর্ষণীয় করতে পারে, সেটা আজকালকার একটা কম্পিটিশন। তাহলে ক্লিননেসটা বা ক্লিনিনেসকে আমরা অবশ্যই গুরুত্ব দিয়ে আমরা প্রতিবেদনটাকে সুন্দর করে বাধাই, মুদ্রণ করবো এবং পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। এরপরে এসে সঠিক শিরোনাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা আগে আলোচনা করিনি, তাহলে এটা একটু তোমরা দেখো। আমাদের প্রণয়নের জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সঠিক শিরোনাম এটা কি, আমরা যে প্রতিবেদনটা তৈরি করছি সেটা এমন হওয়া উচিত যেন এক নজরেই তার উপরে যে শিরোনাম আছে তা দেখে পাঠকরা বুঝতে পারেন তার বিষয়বস্তুটা কি হতে যাচ্ছে। তাই প্রতিবেদনের মূল বিষয়ের সাথে সঙ্গতি রেখে আমাদেরকে এই শিরোনামটা ব্যবহার করতে হয়। আচ্ছা, তারপরে এসছে অনুচ্ছেদের ব্যবহার। আমরা জানি প্যারা বা অনুচ্ছেদ যে কোনো লিখনের জন্য একটা আকর্ষণীয় দিক। আমরা যখন প্রতিবেদন তৈরি করব, আমাকে অবশ্যই প্যারা দিয়ে দিয়ে আমাদের প্রতিবেদনটাকে তৈরি করতে হবে, যেন প্রতিবেদনের যে বিভিন্ন দিকগুলো আছে, বিভিন্ন অংশগুলো আছে, প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে যেন আমি ফুটিয়ে তুলতে পারি। এই জন্য আমাকে অবশ্যই সেখানে অনুচ্ছেদের ব্যবহার করতে হবে। এরপরে 17 যেটা, সেটা হচ্ছে ব্যাখ্যা বিশ্লেষণের অন্তর্ভুক্তি। হ্যাঁ, এটাও লাগবে। আমরা পাঠকদের বোঝার জন্যে, আরও বেশি বোধগম্য করার জন্যে আমরা তথ্যকে প্রয়োজনীয় ব্যাখ্যা দেব। এর জন্যে প্রয়োজনীয় তালিকা, গ্রাফ, চার্ট এগুলি সংযোজন করে আমরা আরও বেশি এটাকে বোধগম্য করার চেষ্টা করব। তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ এবং রেখাচিত্র ও তালিকার ব্যবহারকে আমি একই পয়েন্টে আলোচনা করলাম। পরে যেটা আছে 19 নাম্বার, সেটা হচ্ছে সারাংশের অন্তর্ভুক্তি। এগুলি কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করি নাই, আমরা এখন আলোচনা করছি। এগুলো প্রণয়নের জন্য ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, প্রণয়ন করতে আমাদের এগুলো লাগবে। তাহলে হচ্ছে সারাংশের অন্তর্ভুক্তি। সারাংশ কী? আমরা প্রতিবেদন যখন প্রকারভেদ পড়ব তখন দেখব প্রতিবেদন 2 প্রকার। একটা হচ্ছে বিশ্লেষণাত্মক প্রতিবেদন, সেই প্রতিবেদনের জন্যে
অবশ্যই কি বক্তব্য অনেক দীর্ঘ হয় বিশ্লেষণ প্রতিবেদনে, কারণ তুমি বিশ্লেষণ করে করে প্রতিবেদনটা তৈরি করছো কোনো ঘটনার বা তথ্যের বিশ্লেষণ করে করে। তা এত বড় একটা প্রতিবেদন সাধারণত যারা স্বল্প পাঠক বলবো, স্বল্প সময়ের পাঠক, ওদের পড়ার সময় হয় না। বা একটা মিটিংয়ে বসলো একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করতে, মিটিংটা হচ্ছে হয়তো 1 ঘন্টার মিটিং, কিন্তু প্রতিবেদনটা হচ্ছে 40 পৃষ্ঠার 50 পৃষ্ঠার। তাহলে মিটিংয়ে যারা বসছেন তারা অতি দ্রুত সেই প্রতিবেদনটা সম্পূর্ণ পড়ে শেষ করতে পারবেন না। তখন এই বিশ্লেষণাত্মক প্রতিবেদনকে এক নজরে দেখার জন্য অ্যাট এ গ্ল্যান্স তখন কি করবে, ওই পাঠকরা সারাংশের দিকে চলে যাবে যে সারাংশতে কী আছে। এই জন্য সারাংশের অন্তর্ভুক্তিটা সুসম্পন্ন, সংক্ষিপ্ত এবং সম্পূর্ণতা নিয়ে আমাদের তৈরি করতে হবে। এরপর এসছে সুপারিশ ও মতামতের সংযোজন। সুপারিশ কী? আমরা যে প্রতিবেদন তৈরি করছি, যারা প্রতিবেদন তৈরি করেন তাদের প্রতিবেদনের শেষে একটা সুপারিশ থাকতে পারে যে এই কাজগুলো এভাবে করলে বা ভবিষ্যৎ সিদ্ধান্ত এভাবে নিলে বা যে ঘটনা ঘটে গেছে তা এরকম না হয়ে ওরকম হলে ভালো হতো, এরকম কিছু মতামত সুপারিশ থাকে। তাহলে এই সুপারিশগুলো যখন তুমি সংযোজন করবে, সেখানে কোনো ক্রমে কল্পনাপ্রসূত বা বাস্তবতা বর্জিত কোনো সুপারিশ তুমি সেখানে দিতে পারবে না। তাহলে প্রতিবেদনের জন্য আমাদেরকে অবশ্যই যে সুপারিশ এবং মতামতকে সংযোজন করতে হবে সেটা যুক্তিযুক্ত, নিরপেক্ষ হতে হবে এবং সুপারিশের সাথে কোনো রকমই কোনো কল্পনা বা বাস্তবতা অবাস্তব কিছু থাকবে না। এরপর যেটা আসছে সেটা হচ্ছে স্বাক্ষর ও তারিখ। যারা প্রতিবেদন তৈরি করছেন, প্রতিবেদকের নাম, প্রতিবেদনে তাদের স্বাক্ষর, প্রয়োজনে বোধে যখন যদি মনে হয় যে প্রতিবেদনটা প্রকাশের তারিখ, এগুলো উল্লেখ করতে পারে। এতে পাঠক যারা থাকেন তারা প্রতিবেদনের উপযোগিতা বা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে না ওনারা, বরং তাদের কাছে এইটা আরও বেশি গ্রহণযোগ্য হয় প্রতিবেদনটা। তারপর এসছে মিতব্যয়িতা। মিতব্যয়িতা কি? আমরা জানি অল্প না বেশিও না, ইকোনমিক বলে যে কথাটা আছে, আমরা সবসময় ইকোনমিক্যালি চিন্তা করব। আমাদের যে কাজটা ব্যবসায়িক, যে প্রত্যেকটা ব্যাপারে আমরা যখনই কোনো কাজ করি তখন সে কাজগুলো ইকোনমিক্যালি আমরা চিন্তা করব। কতটুকু ইকোনমি নিয়ে আমরা কাজটা করছি, যেমন কতটুকু মিতব্যয়িতা আমরা অর্জন করতে পারছি। আমি যদি বিশাল একটা প্রতিবেদন তৈরি করছি হয়তো 10 দিনে যেটা তৈরি করতাম তোটা 1 বছর পর্যন্ত করছি, তথ্য সংগ্রহ করছি, যাচ্ছি, তার পেছনে প্রচুর ব্যয় করছি, তখন সেটা তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে। এই জন্য উপাত্ত সংগ্রহ করা, প্রতিবেদন মুদ্রণ, বাধাই, এইগুলোতে অহেতুক বাড়তি কোনো আমরা খরচ না করে যতটুকু সম্ভব মিতব্যয়িতা অর্জন করার চেষ্টা করব। এরপর এসে 23 নাম্বার যেটা, সেটা হচ্ছে আনুষ্ঠানিকতা পালন। দেখো আনুষ্ঠানিকতা পালনগুলো কি? প্রতিবেদন প্রণয়ন সবসময় কিন্তু অফিসিয়ালি কোনো ব্যাপারে হয়ে থাকে, এটা অফিসিয়ালি রীতিসিদ্ধ একটা কাজ। ঘরে ঘরে কি আমরা কখনো প্রতিবেদন তৈরি করি? বিয়ের অনুষ্ঠানের জন্য কি কখনো প্রতিবেদন তৈরি করা হয়? অথবা যে কোনো সামাজিক কোনো অনুষ্ঠানে, মিলাদ মাহফিলে আমরা কিন্তু খুব একটা প্রতিবেদন তৈরির কাজগুলো দেখি না। হ্যাঁ, প্রতিবেদন হয় ওরকমই জায়গায় যেখানে একটা অফিসিয়াল রীতিনীতি থাকে। এই জন্যে প্রতিবেদনকে আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য করার জন্যে সবসময় এর উপস্থাপন, তারপর তথ্যাবলী সংগ্রহ এবং দাখিলের যে কাজগুলো আমরা পর্যায়ক্রমে করতে যাব সেগুলোকে অবশ্যই অফিসিয়াল রীতিনীতি আনুষ্ঠানিকতা বজায় রেখে করা উচিত। কি বললাম? 1 হচ্ছে উপস্থাপন, 2 তথ্যাবলী সংগ্রহ এবং 3 হচ্ছে এগুলিকে একত্রিত করে আমরা যে বিবৃতি দাখিল করব, সেটা এই 3টা কাজকে 3টে পর্যায়ে আমরা করতে যাব, সেটা অবশ্যই অফিসিয়াল রীতিনীতিকে মেনে আমাদের করতে হবে। এরপরে যেটা আসছে 24 নাম্বার, পাঠকের প্রতি বিনয় প্রকাশ। এটাও খুব ইম্পর্টেন্ট। আসলে কোনোটা ফেলে কোনোটা তুমি রাখতে পারবে না, প্রত্যেকটা বিষয়ই তোমার প্রতিবেদন প্রণয়নের জন্য ইম্পর্টেন্ট। যেমন দেখো, আমাদের বিভিন্ন শ্রেণীর পাঠক থাকবে, শিক্ষাগত যোগ্যতার দিক থেকে বলো, সামাজিক যোগ্যতার দিক থেকে বলো, অর্থনৈতিক অবস্থার দিক থেকে বলো, আমরা বিভিন্ন ধরনের পাঠক আমাদের এই প্রতিবেদনের জন্য পেতে পারি। তাহলে যে পাঠকদের নিয়ে আমরা করছি তাদের প্রত্যেকের এই বিষয়গুলোকে বিবেচনায় এনে আমরা কি করব, পাঠকের প্রতি একটা বিনয় প্রকাশ করতে হবে।
যেন আমার যে স্ট্যাটাসেরই পাঠক হক তিনি আমার প্রতিবেদনটা পড়ে সন্তুষ্ট হন। এরপর লাস্ট যেটা সেটা হচ্ছে ইতিবাচক বক্তব্য। আমরা সবসময় ইতিবাচক এবং নেতিবাচক নিয়ে দুইটা কথা জানি, পজিটিভ মেসেজ এবং নেগেটিভ মেসেজ, পজিটিভ থিঙ্কিং এবং নেগেটিভ থিঙ্কিং। এই জিনিসটা আমাদের প্রতিবেদন তৈরি করার সময় অবশ্যই মাথায় রেখে করতে হবে। আমরা নেতিবাচক বক্তব্যগুলো উপস্থাপন করব না, এগুলি পরিহার করে চলব এবং এমন কিছু বিবৃতি আমরা ওখানে প্রতিবেদনের স্থান দেব না যেগুলো নিয়ে কারো মনে প্রশ্ন উঠতে পারে বা কোনো একটা বিষয় বা কোনো দল বা গোষ্ঠীকে সেটা প্রভাবিত করতে পারে, তাদের মধ্যে মতানৈক্য আসতে পারে, দলাদলি হতে পারে। ওই ধরনের নেতিবাচক কিছু আমরা আনব না। তাহলে প্রিয় ছাত্রীরা, আমি আজকে যেটা পড়ালাম প্রতিবেদন প্রণয়নের নীতিমালা, তোমরা আশা করি গত ক্লাসে যে বৈশিষ্ট্য পড়েছি সেটার সাথে আজকের এই পার্থক্যটা বুঝেছ। প্রথম পয়েন্ট বৈশিষ্ট্যের সাথে বেশ মিলাচ্ছে, প্রায় 12টা পয়েন্টে 12, 13, 14টা বলো, 13টা পয়েন্ট বৈশিষ্ট্যের সাথে খুবই মিল, আর বাকি পয়েন্টগুলো কিন্তু বৈশিষ্ট্যের সাথে মিল নাই। এটা একান্তই আমাদের তৈরির নিয়ম, লিখনের নিয়ম। তাহলে 13 থেকে 25 যে পয়েন্টগুলো আছে তোমরা এগুলো খুব ভালো করে পড়বে। আগামী ক্লাসে আমরা প্রতিবেদনের যে প্রশ্ন বা প্রতিবেদন তৈরি নিয়ে একটা ক্লাস থাকতে পারে, সেটাতে এগুলোর উপস্থাপনা যেন তোমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।